নমস্কার, আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমার চ্যানেলের একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে জঙ্গলটা বা যে জায়গাটা দেখছেন সেই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 36 থেকে 37 কিলোমিটার দূরে একটা ছোট্ট পাহাড়ি জঙ্গল ঘেরা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে লামডিং। হ্যাঁ, যেখানে আমরা দুর্গাপুজো দেখতে গেছিলাম। সত্যি কথা বলতে কি, এই যে অঞ্চলটায় আমরা থাকি বা যে আশেপাশের জেলাগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বেশি যদি বাঙালি কোথাও থেকে থাকে সেটা হচ্ছে লামডিং। তাই লামডিংই স্বভাবতই সব থেকে বেশি দুর্গাপুজো হবে, কালী পুজো হবে, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এইগুলো হবে। এই যে এবার পাশে যে কশন বলে হোর্ডিংটা দেখতে পাচ্ছেন, যেখানে একদিকে হাতি আর একদিকে বাঁধের ছবি দেখতে পাচ্ছেন, আর ওই যে একটা বড় হোর্ডিং দেখতে পাচ্ছেন যেখানে লামডিং, শিলচর এই সমস্ত জায়গায় যাওয়ার দূরত্ব বা কত নম্বর হাইওয়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি সেগুলো সবই লেখা আছে। এখন আমরা পুরোপুরি বলতে পারেন ঘন জঙ্গলের ভিতর ঢুকে গেছি, যেটাকে একদম ওপেন ডেন্স ফরেস্ট বলা হয়। এখন আমরা জাতীয় সড়ক 27-এর উপর দিয়ে চলেছি, আর ওই যে লেখা দেখাচ্ছে লামডিং 18 কিলোমিটার, এই পুরো 18 কিলোমিটারটাই কিন্তু একদম গভীর জঙ্গল। মানে এই সময় যেতে যেতে যদি আপনার সামনে হাতির দল চলে আসে তাহলে কিন্তু সেটা একদমই অস্বাভাবিক নয়। আর বলতে গেলে 1 কিলোমিটার অন্তর অন্তরই কিন্তু এরকম হোর্ডিং দেওয়া থাকে যেখানে ভাল্লুক বা হাতি যাতায়াত করে সেই সমস্ত জায়গাগুলো। এছাড়াও সমস্ত জায়গাতেই আপনি এইরকম সাবধানবাণী দেখতে পাবেন, ক্রসিংয়ের জায়গা বা এই ধরনের তীর চিহ্নগুলো জায়গাগুলো দেখতে পাবেন। এবং সবথেকে বেশি যে জিনিসটা দেখা যায় সেটা হলো অনেক তো ঝোড়া আছে, সেই ঝোড়াগুলো কিন্তু অনেক সময় অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে দেখতে পাবেন, কিন্তু সেই ঝোড়াগুলো পুরোটাই কিন্তু একদম এত উঁচু করে পিলার করে বা পাঁচিল করে দেয়া থাকে যে আপনি চাইলেও কিন্তু ঝুঁকে নিচের দিকটা দেখতে পারবেন না। এটা অ্যাকচুয়ালি করা থাকে মানুষের জন্য নয়, পশু পাখিদের সুরক্ষার জন্য। এখন আমরা যে ব্রিজ বা যে জোড়াটার উপর দিয়ে যাচ্ছি এটা হলো এই জঙ্গলের সবথেকে সুন্দর এবং সবথেকে বিশেষ, কারণ এই জোড়ার নিচে যে জায়গাটা রয়েছে সেখানে সবথেকে বেশি হরিণ জল খেতে আসে। তাই কিছু দূর যেতে যেতেই আপনি চোখে দেখতে পাবেন হোর্ডিংয়ে লেখা আছে সাবধানে গাড়ি চালান, এটা হাতি পারাপারের জায়গা। এই জঙ্গল বন্য প্রাণীর, এখানে তাদেরই যে যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই দিকটা কিন্তু বন দপ্তরকেই সজাগ দৃষ্টিতে দেখতে হবে। তার সাথে সাথে আমাদের সাধারণ মানুষেরও কিন্তু একটা কর্তব্য, মানুষ এখানে বহিরাগত। এই জঙ্গলটা এত বিশাল বড়, 6খানা জেলা মিলে এই জঙ্গলটা রয়েছে। আর আমাদের লঙ্কার দিকে যে জঙ্গলটা রয়েছে বা হোজাই ডিস্ট্রিক্টে যে জঙ্গলটা রয়েছে সেটাকে আমরা বলি লামডিং রিজার্ভ ফরেস্ট। এই লামডিং রিজার্ভ ফরেস্টে সব থেকে বেশি যে গাছটা দেখা যায় সেটা হলো সেগুন গাছ। আমি প্রথমে এটাকে শাল গাছ বলে ভুল ভেবেছিলাম, কিছু শাল গাছ থাকলেও এটা কিন্তু মূলত সেগুন গাছেরই জঙ্গল। আর ওই যে সামনে সাদা মতো জায়গাটা দেখছেন পাশের দেওয়ালের মতো, ওখানটা কিন্তু কয়েকদিন আগে বোধহয় বৃষ্টির সময় ল্যান্ডস্লাইড হয়েছিল, সেই জন্য এখনও ওই জায়গাটা সাদা হয়ে আছে। আর যেহেতু এটা জাতীয় সড়ক তাই এখানকার বন দপ্তর কিন্তু খুব তৎপরতার সাথেই কিন্তু কোনো রকম ল্যান্ডস্লাইড বা অন্য কোনো গাছ টাছ পড়ে গেলে খুব তৎপরতার সাথেই কিন্তু পরিষ্কার করে দেয়। এবার আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠছি আর জঙ্গলটাও আমাদের সাথে সাথে পাহাড়ের সাথে সাথে চলছে। আর এখন যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি সেখান থেকে লামডিং শহরটা খুব একটা দূরে নয়, কাছাকাছি, কারণ এই পাহাড়টা পেরিয়ে গেলেই কিন্তু আমরা লামডিং যে পাহাড়টার মধ্যে রয়েছে সেই পাহাড়টার কাছে চলে যাব। অনেকটা রাস্তা আমরা মোটরসাইকেলে করে এসেছি। রাস্তা এখানে খুব সুন্দর, খুব ভালো, আসতে খুব ভালো লাগছিল, কিন্তু এতটা রাস্তা মোটরসাইকেলে বসে জার্নি করার অভ্যেস তো নেই। তাই এখানে একটুখানি দাঁড়িয়েছি যাতে কোমরটা পাটা একটু ছেড়ে যায়, তার সাথে সাথে একটুখানি ফটো তোলাও হলো। আর এই জায়গাটা এত সুন্দর যে আপনি এখানে না দাঁড়িয়ে পারবেন না। আর ওই যে ওখানে লোকগুলো বসে আছে ওরা কিন্তু বন দপ্তরের লোক। এখানে বোধহয় কয়েকদিন আগে একটুখানি ল্যান্ডস্লাইড হয়েছিল। এছাড়াও যেহেতু এটা বর্ষার পরে এবং খুব সুন্দর হেমন্তকাল চলছে তাই এই সময়টা এখানে কিন্তু বন দপ্তর থেকে সবথেকে বেশি গাছ পরিচর্যার জন্য এই সময়টাকেই বেছে নেওয়া হয়। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার এই জায়গাটার ওপর দিয়ে চলেছি। এই জায়গাটা এত সুন্দর, মনে হয় যেন দুদিকে দুটো পাথরের বড় বড় দেওয়াল, তার মাঝখান দিয়ে রাস্তা। ছবির থেকেও সব সুন্দর লাগে এই জায়গাটা যখন আমি সত্যিকারের চোখেও চর্ম দিয়ে দেখছিলাম। আর পশ্চিমবঙ্গে থাকতে তো হেমন্তকাল কি সেই জিনিসটা ভালো করে বুঝতে পারিনি, বা এর আগে যখন ওড়িশায় ছিলাম তখনও হেমন্তকাল বুঝতে পারিনি, কিন্তু এই আসামে এসে আমি প্রথম দেখলাম 6টা ঋতু কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এখন যে হেমন্তকাল চলছে আর হেমন্তের আকাশ যে এত সুন্দর হয় সেটা আমি এর আগে জীবনে কখনো দেখিনি। এইরকম সুন্দর রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, পাহাড়ি জঙ্গল, তার উপরে মাথার উপরে এরকম নীল আকাশ, হেমন্তের পরিবেশকে এত সুন্দর করে তুলতে পারে আমার ধারণার বাইরে ছিল।
আর এখন আমরা যে ঝোড়ার উপরের ব্রিজটার উপর দিয়ে যাব সেটা হলো লামডিংয়ের কাছে সবথেকে কাছের ঝোড়াটা। আর এই ঝোড়ার নিচেই নাকি সবথেকে বেশি হাতি জল খেতে আসে। আমার খুব ইচ্ছে ছিল একটুখানি পা দিয়ে ঝুঁকে দেখার, কিন্তু সাহস করতে পারলাম না। আর সুমন্তও একদমই রাজি হলো না। আর আমরা একদম লামডিংয়ের খুব কাছে চলে এসেছি। আর সামনে একটুখানি গেলেই ডাইভারশন অ্যাহেড থাকবে, মানে সোজা চলে গেলে আপনি হাফলং চলে যেতে পারবেন, সেখানেও একদিন যাব। আর বাঁদিকে যদি জঙ্গলের ভিতরে ঢুকে যান তাহলে ওটা কিন্তু একদম আপনাকে লামডিং শহরের ভিতর ঢুকিয়ে নিয়ে যাবে। জঙ্গলকে এতটা কাছ থেকে বিশ্বাস করুন আমি কোনো দিন দেখিনি। এত সুন্দর জঙ্গল, মাথা উঁচু করে যেটা দেখতে হয়, বিশাল উঁচু উঁচু লম্বা লম্বা গাছ, সেগুন গাছ, শাল গাছের বন। আর এত কাছ থেকে জঙ্গলকে দেখে আমি সত্যি অভিভূত। তাই ছবি তোলার ইচ্ছেটা তো একদমই আমি ছাড়তে পারলাম না। ও যেমন মাথা উঁচু করে ছবি তুলছিল, ভিডিও করছিল, আমিও সেরকম ঘুরে ফিরে আমি এরকম করে দেখছিলাম। আর সেই ফাঁকে কখন যে আমার ভিডিওটাকে তুলে ফেলেছে কি জানি। আমার আরেকটু ইচ্ছে ছিল যে এখানটা আরেকটু হেঁটে চলে ভালো করে কাছ থেকে জঙ্গলকে দেখব। আর আমি তো সবসময় ধান্দা করি কোথায় কি স্যাপলিংস, কোথায় কি অর্কিড দেখতে পাওয়া যায়, সেটাই দেখছিলাম। কিন্তু ও আমাকে বারবার বলছিল বেশিক্ষণ এখানে থাকা যাবে না, এমনিতেই 3টে বাজে, লামডিংয়ে এখনও আমরা ঢুকতে পারিনি। লামডিং শহরটাকে একটুখানি কাছ থেকে দেখে আমাদেরকে তাড়াতাড়ি আবার বিকেল থাকতে থাকতে এই জঙ্গলের বাইরে বেরোতে হবে। কারণ নর্থ ইস্টে সূর্যোদয়টা যেমন আধ ঘন্টা আগে হয়, সেরকম সূর্যাস্তটাও তো আধ ঘন্টা আগেই হবে। তাই অন্তত ভর সন্ধে হওয়ার আগে আমাদেরকে জঙ্গলের বাইরে বেরোতে হবে। কারণ ভর সন্ধেবেলা কখন যে হাতি বেরিয়ে পড়বে। আর শুনছি নাকি এখানে দুর্গাপুজোর সময় বা বর্ষার একটুখানি সময়টায় খুব এখানে হাতির উপদ্রব হচ্ছিল। তাই রিক্সা না নিয়ে আমরা আবার চলতে শুরু করলাম। আর এই শহরের খুব সুন্দর একটা জায়গা হলো, একটা দর্শনীয় স্থান হলো এই শীতলা মাতার মন্দির। বহু দূর দূরান্ত থেকে লোকজন এখানে পুজো দিতে আসেন, ভোগ খেতে আসেন। কিন্তু আমরা আর সকালের দিকে আসতে পারলাম না, তাই বিকালের দিকে এলাম। আর বিকালের দিকে এলে এখানে পুজো দেওয়ার খুব একটা ব্যবস্থা থাকে না। আর তবে আপনি ভালোভাবে দর্শন করে এখানে বসে রেস্ট নিয়ে কিন্তু যেতে পারেন। এই এত বড় শীতলা মাতার মন্দিরের সামনেটা দেখেছেন কি সুন্দর করে করা, আর লোকজন সেরকমভাবে নেই। আর এক ঝাঁক পায়রার মাঝখানে বেশ কতগুলো সাদা পায়রা দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেল জানেন। বছরের পর বছর এই মূর্তিতেই পুজো করা হয়, তারপর একটা সময় দেখে নবকলেবর করা হয়। আমরা ভেবেছিলাম হয়তো এখানে সারাদিনই পুজো দেওয়া যায় বা পুজোর জিনিসপত্র কেনার জন্য এখানে দোকান টোকান কিছু থাকবে, কিন্তু এখানে সেই ব্যবস্থা নেই। এখানে যারা পুজো দিতে আসেন তারা বাড়ি থেকেই সব জিনিসপত্র নিয়ে আসেন। কিন্তু আমরা তো সেই ভুলটা করে ফেলেছি, তাই ব্রাহ্মণ ঠাকুর পাশের ঘরে থাকলেও তাকে ডেকে আমরা কিন্তু পুজোটা আর করাতে পারলাম না। আর এরকম ছোট্ট শহরের একটা মন্দির যে এত সুন্দর হতে পারে, এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে, আমার সত্যিই জানা ছিল না। তবে শুনলাম যে কয়েকদিন আগে, মানে কয়েকদিন নয় ভুল বলছি, কয়েক মাস আগে এখানে খুব ধুমধাম করে মায়ের পুজো হয়েছে। সেই সময় চারদিক পরিবেশকে সুন্দর করা হয়েছে, মন্দির টন্দির সব পরিষ্কার করা হয়েছে, মায়ের মূর্তিকে পরিষ্কার করা হয়েছে। সেই সময় আমরা চাইলেও আসতে পারিনি, কারণ সেই সময়টা বর্ষাকাল ছিল। আর বললাম না হাতির সমস্যা হচ্ছে, তাই আমরা রিস্ক নিয়ে আসতে পারিনি। আর এখানেও এসে দেখলাম মায়ের মূর্তির চারপাশে সব জায়গায় কত পায়রা বসে আছে। এগুলো হলো সবই মানসিকের পায়রা, তাই বেশিরভাগ পায়রার মাথাতেই দেখবেন সিঁদুর লাগানো। আপনার মানসিক পূর্ণ হলে আপনি পায়রা কিনে এখানে উড়িয়ে দিতে পারেন। তবে এই পায়রাকে কিন্তু কোনো রকম অযত্ন করা যাবে না। আপনি যখনই আসবেন তখনই এখানে ধান গম ছড়িয়ে দেবেন, চাল ছড়িয়ে দেবেন, পায়রারা খুঁটে খুঁটে খাবে। দিব্যিরাম এখানে ঠাকুরের কাছে ওরা থাকে। মন্দিরটা ঘোরার সময়ও আমাকে বলছিল নাও নাও তাড়াতাড়ি করো, এখানে বেশিক্ষণ থাকলে আর হবে না। আমরা এখন লামডিং রেলওয়ে স্টেশনের পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর ওই যে লাল রঙের বড় বাড়িটা দেখছেন, ওইটাই হলো ডিআরএম অফিস। সুমন্তদের যেহেতু রেলওয়ে প্রজেক্টটি বেশি থাকে, তাই ডিআরএম অফিসে ওদের প্রায়ই আসতে হয়। সেই সূত্রেই আমার জানা যে লামডিং এই জায়গাটা হচ্ছে, মানে এই রেলওয়ে স্টেশন হচ্ছে নর্থ ইস্ট বা আসামের সবথেকে বড় রেলওয়ে জাংশন এরিয়া। মানে এখান থেকেই ক্রসিং হয়ে কিন্তু আপনি নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় যেতে পারবেন খুব সহজে। তবে অন্যান্য যে রাস্তা নেই তা নয়, অন্যান্য রাস্তাও আছে, তবে এই জায়গাটা দিয়ে গেলে কিন্তু আপনি অতি সহজেই কিন্তু আপনি যেতে পারবেন। আর এই হলো সেই বিখ্যাত কালীবাড়ি, যেখানে আমরা দুর্গাপুজোর সময় এসেছিলাম। খুব বড় করে দুর্গাপুজো হয়। আর এখানে কালী ঠাকুরের মন্দিরটাও কিন্তু খুব বিখ্যাত। আমরা এই মন্দিরটা দেখবার জন্য এসেছি। কয়েকদিন আগে হয়তো এখানে আবার নাম সংকীর্তন হয়ে গেছে। মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই যে বড় জায়গাটা দেখছেন চাতাল মতো, এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। দুর্গাপুজোর সময় এখানেই ঠাকুর হয়, আমরা দেখেছিলাম। আর এখানেই নাম সংকীর্তন হয়েছে। আর কদিন পরে এখানে একটা বিচিত্র অনুষ্ঠান আছে। আমার খুব ইচ্ছে ছিল দেখতে আসার, কিন্তু এখানে তো আমাদের কোনো আত্মীয় স্বজন নেই বা থাকবার ব্যবস্থা নেই যে আমরা থেকে এখানে দেখব। আর মন্দিরটা হলো এই চাতালের ঠিক সামনে।
আর আমরা দুজন আমাদের জীবনের এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমাদের ঠাকুরের আশীর্বাদ সব থেকে বেশি প্রয়োজন। আর আমি বরাবরই একটু কালী ঠাকুরের ভক্ত, আর ওকেও দেখেছি মা কালীকে সব থেকে বেশি মানতে। তাই এই কালী ঠাকুরের মূর্তিটা দেখে না আমার ওর দুজনেরই বারবার মা দক্ষিণেশ্বরী কালীর কথা মনে পড়ছিল, মা ভবতারিণীর কথা মনে পড়ছিল, বিশেষ করে এই সিংহাসনটা দেখে। আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছিলাম না, তাই ঠাকুরের স্নান জলটা আমরা নিজেরাই হাতে নিয়ে নিলাম। মনকে শুদ্ধ করলাম, শরীরকে শুদ্ধ করলাম, সব কিছু শুদ্ধ করলাম। এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। পরন্ত বিকেল থাকতে থাকতেই আমাদেরকে আবার এই জঙ্গলটাকে পেরিয়ে বাড়ি পৌঁছে যেতে হবে। অন্তত বাড়ি না পৌঁছলেও সুরক্ষিত জায়গায় পৌঁছতে হবে। তাই ব্লগটা এখানেই শেষ করছি। এই জঙ্গল, এই ব্লগ, এই লামডিং শহরটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন একটা ব্লগ নিয়ে।